নমস্কার, আমি রাজর্ষি এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর পডকাস্টে। প্রথমত আমার এই পরিবারের সমস্ত দিদি এবং আমার ছোট বোনদেরকে জানাই শুভ রাখি বন্ধন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা আমার ছোট বোনরা রয়েছে তাদেরকে এই দাদার তরফ থেকে রইল অনেক ভালোবাসা এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। এবং যারা আমার দিদিরা রয়েছে তাদের কাছ থেকে আমি আশীর্বাদ চাইব যাতে আমি পরবর্তীকালে এই অজানা সত্যকে আরও বড় করে তুলতে পারি এবং আরও ভালো ভালো ঘটনা তোমাদের প্রত্যেককে উপহার দিতে পারি। আমার গলা শুনেই আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই। বিগত কয়েকদিন ধরে আমার বেশ ঠান্ডা লেগে রয়েছে এবং আমার শরীরটা খুব একটা ভালো নেই এবং মাঝে মধ্যে হাঁচি কাশি তো লেগেই রয়েছে, যার কারণে আজকে যে রেকর্ডিং করব সেই এখন রেকর্ডিংটাতেও হয়তো একটু বেশি এডিট করতে হতে পারে, একটু বেশি এফোর্ট দিতে হতে পারে, কারণ স্বাভাবিকভাবেই আমি কথা বলতে বলতেই মাঝে মধ্যে আমার হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে। তো আশা করছি বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকের এই এপিসোডে রয়েছে একটি ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার ভাষ্যমতেই আমি ঘটনাটি পড়ে শোনাবো। আপনারা প্রত্যেকে আজকের এপিসোডটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন এবং আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা কারোর মুখ থেকে আপনারা কোনো ভৌতিক ঘটনা যদি শুনে থাকেন, সেই ঘটনা আপনারা আমাকে অজানা সত্য 15@gmail.com এই জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আজকের ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম রেশমি সিনহা। তিনি এর আগেও আমাদেরকে অনেক ঘটনা লিখে পাঠিয়েছেন। তো আজকের এই ঘটনাটি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি রেশমি সিনহা। কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা। দাদা, আজ আমি তোমাকে আমার এক বন্ধুর মুখ থেকে শোনা একটি ঘটনা শোনাবো, যেই ঘটনাটা আমার বেশ ভালো লেগেছিল এবং আশা করছি এই ঘটনাটা অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে। ঘটনাটি যদি সিলেক্ট হয় আমাকে অবশ্যই জানিও, আমি অনেক খুশি হব। তো আমার বন্ধুর ভাষ্য মতে আমি তোমাকে ঘটনাটা লিখে পাঠালাম। আপনারা অনেকেই হয়তো ভূতে বিশ্বাস করেন না কিংবা জিন পরীর গল্পগুলোকে নিছক গাঁজাখুরি আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দেন। আমিও দিতাম। ঢাকার মতো এক কোলাহলপূর্ণ শহরে বেড়ে ওঠা এক সাধারণ চাকরিজীবী আমি। আমার নাম আরিয়ান। লজিক আর বিজ্ঞানের বাইরে অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর সময় বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। কিন্তু 2019 সালের সেই অভিশপ্ত কয়েকটা দিন আমার জীবনের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছিল। আজ যেই ঘটনাটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা কোনো শোনা ঘটনা নয়, সেটা একটি সত্যি ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা বলার সময় আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে আসে। চাকরির সুবাদে আমাকে ঢাকার এক পুরনো এলাকায় বাসা ভাড়া নিতে হয়। বাড়িটা বেশ পুরনো, 50 থেকে 60 বছরের তো হবেই। তবে আমার ফ্ল্যাটটা ছিল 5 তলায়, মোটামুটি নতুন করে রং করা।
ভাড়াও ছিল তুলনামূলকভাবে বেশ কম। বাড়ির যিনি মালিক ছিলেন তিনি বিদেশে থাকতেন, তাই এক কেয়ারটেকারই সব দেখাশোনা করত। আমার ফ্ল্যাটের পাশেই ছিল ছাদ, আর ছাদের এক কোণায় ছিল একটা ছোট্ট চিলে কোঠা, যেটা তালাবন্ধ থাকত। কেয়ারটেকার বলেছিল ওটাতে পুরনো ভাঙাচোরা জিনিসপত্র রাখা রয়েছে, ওদিকে না যাওয়াই ভালো। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তিটা শুরু হলো এক বর্ষার রাতে। সেই দিন তুমুল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ করেই আমার কানে এলো ছাদে কে যেন খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। ছাদের দরজা আমার ফ্ল্যাটের একেবারে পাশেই, আর সেটা সবসময় তালাবন্ধ থাকে। আমি ভাবলাম হয়তো বৃষ্টির জন্য ভুল শুনছি, কিন্তু না, স্পষ্ট ছাদের এপাশ থেকে ওপাশে হেঁটে যাওয়ার শব্দ, যেন কেউ অস্থিরভাবে পায়চারি করছে। আমি কিছুটা ভয় পেলেও সাহস করে দরজার আই হোল দিয়ে বাইরের দিকে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না। পরদিন সকালে আমি কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, রাতে কি ছাদে কেউ উঠেছিল? সে অবাক হয়ে বলল, স্যার, ছাদের চাবি তো আমার কাছে, আর আমি কাল রাতে আমার রুম থেকেই বের হইনি। আমার বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল। এর কয়েকদিন পর থেকে শুরু হলো আসল যন্ত্রণা। প্রায় প্রতি রাতেই আমি অদ্ভুত রকমের শব্দ শুনতে শুরু করলাম। কখনো মনে হতো আমার বেডরুমের দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে কথা বলছে, কিন্তু ভাষাটা ঠিক বাংলা বা ইংরাজি নয়, কেমন যেন একটা প্রাচীন অপরিচিত ভাষা। আবার কখনো মনে হতো রান্নাঘরে রাখা স্টিলের বাসনপত্র কেউ আলতো করে নাড়াচ্ছে। আমি লাইট জ্বালিয়ে গিয়ে দেখতাম সবকিছু আগের মতোই রয়েছে। আমার মনে ভয় বাড়তে লাগলো। আমি রাতে ঠিক মতো ঘুমোতে পারতাম না, প্রায় দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম একটা লম্বা ছায়ার মতো অবয়ব আমার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, কিন্তু আমি অনুভব করতে পারতাম সে আমার দিকেই তাকিয়ে আছে। তার শরীরটা যেন ধোঁয়া দিয়ে তৈরি, স্থির নয়, অনবরত কাঁপছে। কুরআনের সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। আমার মনে হতে লাগলো আমি যা দেখছি বা যা অনুভব করছি তা কোনো সাধারণ আত্মা নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। একদিন রাতে আমার ভয়টা আতঙ্কে পরিণত হলো। আমি ঘুমোচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ একটা তীব্র পচা মাংসের গন্ধে আমার ঘুমটা ভেঙে গেল। গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার বমি পেয়ে যাচ্ছিল। আমি ভয় ভয় চোখ খুললাম। আমার ঘরের ডিম লাইটের আবছা আলোয় যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। আমার বিছানার পাশে মেঝেতে কেউ একজন বসে আছে, একটা নারী অবয়ব। তার লম্বা চুলগুলো মুখ ঢেকে মেঝেতে ছড়িয়ে আছে। পরনে একটা পুরনো ছেঁড়া শাড়ি। সে মাথা নিচু করে একটানা কেঁদেই চলেছে, কিন্তু কান্নার শব্দটা স্বাভাবিক নয়, কেমন যেন একটা চাপা গোঙানির মতো। আমি
আমি ভয়ে জমে গেছি। চিৎকার করার শক্তিটুকু আমার মধ্যে নেই। আমার শরীর অবশ হয়ে গেছে। আমি শুধু চেয়ে আছি আর দরদর করে ঘামছি। এমন সময় সে তার কান্না থামিয়ে দিল। এক মুহূর্তের জন্য ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর সে খুব ধীরে ধীরে মাথাটা তুলতে শুরু করলো। তার চুলগুলো সরতেই আমি তার মুখটা দেখতে পেলাম। সে কি দৃশ্য আমি তা জীবনেও ভুলব না। তার কোনো চোখ ছিল না। চোখের জায়গায় ছিল দুটো গভীর কালো গর্ত। নাক বা ঠোঁটের কোনো আকৃতি নেই, যেন কেউ ধারালো কিছু দিয়ে মুখটাকে চেঁচে দিয়েছে। আর সেই মুখ থেকে বেরিয়ে আসছে সেই পচা গন্ধ। সে আমার দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি হাসল। তার কোনো দাঁত ছিল না, শুধু মাড়ি থেকে রক্ত ঝরছিল। এরপর সে তার লম্বা শুকনো আঙুল দিয়ে আমার দিকে ইশারা করল। আমি দেখলাম তার নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো। ঠিক সেই মুহূর্তেই আমার ফোনের আজানের অ্যালার্ম বেজে উঠল। ফজরের আজান। আজানের ধ্বনি কানে আসতেই সেই অবয়বটা তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মানুষের নয়, ছিল কোনো হিংস্র পশুর আর্তনাদের মতো। এক ঝটকায় সে যেন বাতাসে মিলিয়ে গেল। কিন্তু সেই পচা গন্ধটা তখনও আমার ঘরে লেগেছিল। আমি কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে লাইটটা জ্বালালাম। সারা রাত আর এক মুহূর্তের জন্য আমি ঘুমোতে পারলাম না। সকালে উঠেই আমি সিদ্ধান্ত নিলাম এই ফ্ল্যাটে আর একদিনও নয়। আমি কেয়ারটেকারকে ফোন করে বললাম আমি ফ্ল্যাট ছেড়ে দেব। সে কিছুটা অবাক হলেও আমাকে আটকালো না। আমি যখন জিনিসপত্র গোছাচ্ছিলাম তখন কেয়ারটেকার আমার কাছে এলো। তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। ইতস্তত করে সে বলল, স্যার, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমি বললাম, হ্যাঁ বলুন। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, এই ফ্ল্যাটে আপনার আগেও যে ভাড়াটিয়া ছিল সে একজন অবিবাহিত মেয়ে ছিল। খুব ভালো মেয়ে ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই ছাদের সেই চিলেকোঠার ঘর থেকে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু আমরা জানি এটা সত্যি না। তার লাশটা যখন নামানো হয় তখন তার মুখটা কেউ যেন ধারালো কিছু দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তার চোখ দুটোকে উপড়ে নিয়েছিল। সেই থেকেই এই ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে কেউ টিকতে পারে না। সবাই বলে মেয়েটার অতৃপ্ত আত্মা নাকি এখনো সুবিচারের আশায় ঘুরে বেড়ায়। কিন্তু আমি জানি এটা কোনো সাধারণ আত্মা না স্যার, এটা আরো খারাপ কিছু। কোনো শয়তান যে মেয়েটাকে মেরেছিল সে হয়তো এখনো এই বাড়ির আশেপাশেই আছে। তার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম আমি কি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছিলাম। সেই ছায়ামূর্তি, সেই নারী অবয়ব সবকিছু আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতে আমার জিনিসপত্র নিয়ে অভিশপ্ত বাড়িটি থেকে বেরিয়ে গেলাম। আজ এতগুলো বছর পেরিয়ে গেছে, আমি এখনো একা ঘুমোতে পারি না। ঘরের লাইট নিভিয়ে রাখলে আমার মনে হয় সেই চোখবিহীন মুখটা অন্ধকারের ভেতরের থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি সেই পচা গন্ধটা পাই আর আতঙ্কেই আমার ঘুম ভেঙে যায়।
মহান আল্লাহ বলেছেন, যখন রাতের আধার নেমে আসে তখন তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো, কারণ শয়তান এই সময় ছড়িয়ে পড়ে। আমি এখন বুঝি এই কথার গভীরতা কতটা। বিজ্ঞান হয়তো অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারে, কিন্তু এমন কিছু জগৎ আছে যা আমাদের জ্ঞানের বাইরে। আমি সেই জগতের সাক্ষী। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভুল ত্রুটিগুলোকে মার্জনার চোখে দেখো, এবং আশা করছি এই ঘটনা শ্রোতা বন্ধুদেরও অনেক ভালো লাগবে। আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। যারা যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ঘটনা পাঠাতে হলে অবশ্যই মেল করো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া, তোমরা সেখানেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, এইবার আমরা চলে যাব আমাদের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী, আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা ব্যানার্জি, কমেন্ট করেছেন আদি বামিন, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন দেবী প্রসাদ রয় চৌধুরী, কমেন্ট করেছেন সৌমিত্রা মুন্সি, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ, আমাদের সঙ্গে রয়েছেন জবা দেবী। হ্যালো দাদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, আপনার দুটো ঘটনায় খুব ভালো লাগলো, অসংখ্য পরিমাণে ধন্যবাদ জবাদি। কমেন্ট করেছেন বিদাস FF, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম। হ্যালো রাজর্ষি ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল, আশীর্বাদ রইল, ধন্যবাদ। কমেন্ট করেছেন ড্রিম ফোম, কমেন্ট করেছেন MD মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বিশ্বাস, কমেন্ট করেছেন অর্ক মল্লিক, কমেন্ট করেছেন মণ্ডল বাদল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন প্রতিটা এপিসোডে। আপনাদের কমেন্টও নেক্সট এপিসোডে শাউট আউট পর্বে শোনানো হবে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।